দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের এটিএম বাংলার নিয়মিত অনুষ্ঠান টপি স্টেশন। টপি স্টেশনে আমরা সাধারণত আলোচনা করে থাকি সাধারণ মানুষের যেসব রোগ দিয়ে থাকে, সমসাময়িক রোগ কিংবা শরীরের বিভিন্ন অঙ্গের যেসব রোগ নিয়ে আমাদের সাধারণ মানুষ চিন্তা নিতে থাকে বা যেসব রোগ খেয়ে সাধারণত পেতে থাকেন, সেই সব রোগের কীভাবে প্রতিকার এবং প্রতিরোধ করা যায়, আপনি সেই সব রোগ দেখা দিলে সাধারণ মানুষ কী করবে সেই সব রোগ। সমসাময়িক কালে আমাদের যে সমস্যাটা খুব বেশি আমাদেরকে অ্যালার্মিং কিংবা আমাদেরকে চিন্তান্বিত করেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সে তাপমাত্রার সাথে সাথে আমাদের মানব শরীরে যে সব সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আসছে সানন্দ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম-উদ্দিন স্যার, তিনি অধ্যাপক মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মরত। আমরা যে না করে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের আজকের যে বিষয় যে গ্লোবাল তাপমাত্রা এবং মানব শরীরের যে সকল সমস্যা, সেই সমস্যাটা নিয়ে আলোচনা শুরুতে আমরা যদি স্যার শুরু দিকে যাই যে গ্লোবাল ওয়ার্মিং, আপনি কি স্যার একটু আলোচনা করবেন যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা? আসলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এটা মানব সৃষ্ট একটা বিষয়। আসলে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। বিশেষ করে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে সারা পৃথিবীর তাপমাত্রা প্রতি বৎসরেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। ম্যাক্সিমাম কারণই হচ্ছে মানব সৃষ্ট। তার মধ্যে হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট আমরা জানি, আমি একটা বিস্তারিত হইতে যেতে চাচ্ছি না। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাতাসে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তারপর হচ্ছে ফসিল গ্যাস রিলেটেড কিছু বিষয় আছে। তারপর যেটা হচ্ছে ডিফরেস্টেশন বা বন জঙ্গল উজাড় করে ফেলতেছে, গাছ কেটে ফেলতেছে। তারপর হচ্ছে সিভিলাইজেশনের জন্য যত্রতত্র বিল্ডিং, কারখানা এগুলা তৈরি করা হচ্ছে। এগুলার বড় অবদান হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে জন্য দায়ী। তো যেই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের টোটাল বিশ্বে এটার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এটারই একটা ইম্প্যাক্ট বলি যে আজকে তাপমাত্রা বৃদ্ধি যেটা নিয়ে আজকে বাংলাদেশের পার্সপেক্টিভে আজকে বিগত কিছুদিন ধরে মানুষ প্রচণ্ড গরমে আক্রান্ত হচ্ছে এবং এই গরম বা হিট রিলেটেড অনেকগুলা ইলনেসের সাফারিংসের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে। তো এই বিষয়ে যদি বলতে চাই, আমরা এই বৈশ্বিক পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে টোটালি অনেকগুলো হ্যাজার্ডাস পরিস্থিতি শুধুমাত্র মানব দেহে তৈরি হচ্ছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মর্টালিটি এবং মরবিডিটি দুটাই বাড়তেছে মানুষের। স্যার, অনেক ধন্যবাদ। আপনি গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে বলছেন, আমরা মানব দেহ দিয়ে আসছি যে মানুষের শরীরে কি কি এফেক্ট নিচ্ছি। আপনি যেটা বলছিলেন যে স্যার আমরা ছোটবেলা থেকে হয়ে আসলাম স্তরের কারণে আমাদের তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে গাছ কেটে নেবে, খুব ইম্পর্টেন্ট কিছু কথা স্যার বলেছেন। সিভিলাইজেশনের কারণে আমাদের দেখা যাচ্ছে যে বনের পর বন উজাড় করে কেটে ফেলা হচ্ছে, যেটা কারণে যে কার্বন ডাইঅক্সাইড মানুষ শরীর থেকে বের হয় সেটা গাছটা অ্যাবজর্ব করে এবং সেখানে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাতাসে বেড়ে যাচ্ছে। আরো যেটা বললেন পাথরের নগরীতে দালান বলতে বেড়ে যাচ্ছে, কলকারখানা বেড়ে যাচ্ছে, বায়ু দূষণ বাড়ছে। তো স্যার, আপনি কি মনে করেন যে আমাদের কি করণীয় আছে? বাংলাদেশের মাঝে কিন্তু বলেন যে আমাদের একটা ছোট্ট জায়গা এত মানুষ, এটা থেকে আসলে যদি আমি পরিত্রাণের কথা চিন্তা করি, এই যে সিভিলাইজেশন তো আমরা বন্ধ করতে পারবো না। সিভিলাইজেশন ইজ এ অনগোয়িং প্রসেস, এটা চলতেই থাকবে। তো এটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে সিভিলাইজেশন। তো আমরা যত্রতত্র গাছ কেটে ফেলতেছি, প্রয়োজনে হ্যাঁ গাছ হয়তো প্রয়োজনে কেটে ফেলতে হয়, কিন্তু তার পরিবর্তিতে আমরা যে গাছ লাগানোর যে অভ্যাসটা, এটা অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আমি যদি আজকে গাছ কেটে ফেলি,
তার চেঞ্জ যদি আমি গাছ রোপণ করতে না পারি, তাহলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ইফেক্টগুলা বর্তমান পরিস্থিতিতে আমরা যে গরমের যে সাফারিং, আপনি যে এখন মধ্যপ্রাচ্যে দেখেন দুবাইতে যেখানে কোনোদিন বৃষ্টিপাত হইতো না, আজকে দুবাই শহর ডুবে যাচ্ছে, এগুলো সবগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের পিছনে কারণ। সুতরাং তো সিভিলাইজেশন তো বন্ধ হবে না, কিন্তু যত্রতত্র যেভাবে সেইভাবে সিভিলাইজেশন করা যাবে না। পর্যাপ্ত গাছ লাগাইতে হবে। তারপরে যে কার্বন ডাইঅক্সাইড, যে ওজোন স্তরে যেটা ক্ষতি করতেছে আমাদের যে জিনিসগুলা, আমাদের ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতিগুলা, ফ্রিজের গ্যাস, এসি, এইগুলা নিয়মতান্ত্রিকভাবে আমার কাছে মনে হয় যে এগুলা প্রতিস্থাপন করতে হবে। আমার বাসায় যদি 5টা রুম থাকে আছে, তাহলে 5টা এসি কেন আমি লাগাবো? প্রয়োজনে যদি আমার অতিরিক্ত, সেটা তো আমার ক্ষতি করবেই। এবার আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং বা যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার ইফেক্টে হেলথ হ্যাজার্ড কি কি হচ্ছে, আমাদের শরীরে কি কি ধরনের হ্যাজার্ড? আমি যদি গ্লোবালি একসাথেই বলি, কমনলি যদি বলি ইফেক্টটা, আমি প্রথমে ওই দিন শুরু করলাম যেটা, সেটা হচ্ছে মানুষের মর্টালিটি, মরবিডিটি বেড়ে যাচ্ছে। মানুষের মেন্টাল হেলথের ডিস্টারবেন্স হচ্ছে। মানুষের প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করতেছে। মানুষের অকুপেশনাল হেলথ ডিজিজগুলো ডেভেলপ করতেছে। ওয়ার্কিং ক্যাপাসিটি মানুষের কমে যাচ্ছে। আমি যদি গ্লোবালি চিন্তা করি, তাহলে যে অনেকগুলো কথা ফ্যাক্টরি কথা স্যার বললেন, গ্লোবালি স্যার বলছেন যে মর্টিলিটি কোয়ান্টিটি, যেটা মানে হচ্ছে যে মৃত্যু হার বেড়ে যাচ্ছে, সেই সাথে মানুষের যে অনেক লং টার্ম ডিজিজ যেগুলো, যেমন আমরা যেগুলোতে বলে থাকি মর্বিডিটি, যেমন ডায়াবেটিস থাকে, প্রেশার কন্ট্রোল, বিভিন্ন রোগ খাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, যেটা স্যার যেটাতে দেখছে। আর সবচেয়ে বড় কথা যেটা মেন্টাল হেলথ, আমাদের মনে হয় সমসাময়িক ইস্যুতে মেন্টাল হেলথ একটা খুব বড় ইস্যু। আমাদের যে নেক্সট জেনারেশনের মধ্যেও আমরা দেখতে পাই যে খুব অস্থিরতা, এটাকে যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ডেফিনেটলি আপনি এখন প্রচন্ড গরমের মধ্যে যদি আপনি ঘুমাইতে না পারেন রাত্রেবেলা, আপনার মেন্টাল হেলথ তো ঠিক থাকবে না। আপনি কাজকর্ম করতে পারবেন না ঠিক মতো, আপনি যদি সারা রাত ঘুমাইতে না পারেন, তাহলে এগুলো হচ্ছে চেইন, একটা একটার সাথে রিলেটেড আপনার। মানে ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ আমরা যেটা জানি যে দৈনিক 8 ঘন্টা অ্যাটলিস্ট না ঘুমাইলে, বিশেষ করে রাতে টানা 8 ঘন্টা কাজ করে যাওয়া আসলে খুব দ্রুত ব্যাপার। স্যার এখন যেটা হচ্ছে যে খুব সমসাময়িক যে মানে বিভিন্ন জায়গায় খুব আলোচনা হিটে, এটা সম্পর্কে আমাদের বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ইনটিউব হচ্ছে
এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার সমসাময়িক নর্মাল টেম্পারেচার 4-5 দিনের যদি টেম্পারেচারের গড় থেকে আপনি যদি 9 ডিগ্রি বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাকে হিট ওয়েভ বলে। হিট ওয়েভগুলোকে আসলে টার্মিনোলজি হিসাবে কয়েকভাবে ভাগ করছে, এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং এক্সট্রিম। তো মাইল্ড যেটা 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় এটাকে মাইল্ড বলি, মাইল্ড হিট ওয়েভ। 38 থেকে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এটাকে বলে যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, আমাদের দেশে না, এটা মেটেরোলজিক্যাল ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল সোসাইটি থেকে এটা আছে। তো আর 38 থেকে যে 40 হয় এটা সিভিয়ার বলি, আর 42 ডিগ্রি সেলসিয়াসের উপর যে এক্সট্রিম হিট ওয়েভ বলা হয়। আরেকটু স্যার আমরা জানতে পারলাম, তো আমাদের এখানে দেখা যায় যে স্যার 38 প্রায় 39 হচ্ছে এবং 40 আউটও হয়ে যাচ্ছে। তাহলে এই যে হিট ওয়েভ, এটার কারণে মানব শরীরের সমস্যাগুলো আপনি এখন আলোচনা করেছিলেন, তো আর কি বলতে পারে যে যে এত প্রচন্ড গরমে মানুষ অস্থির হয়ে গেছে, যা আপনি একটু এসির কথা বললেন, সবার তো আসলে ওই এসি বাতাস কিংবা ফ্যানের বাতাসের সামর্থ্য নেই না, ওদের যে ওয়ার্কিং সাধারণ জমানো হয় ওদের আপনাদের কি সমস্যা? আমি যদি টোটাল বলি একটা হিট, এই যে বর্তমান পারস্পেক্টিভে যে পরিমাণ হিট বা গরম আবহাওয়া বাংলাদেশের পারস্পেক্টিভে, এই পারস্পেক্টিভে একটা মানুষের শরীরের আমি যদি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অর্গানেই তার ইনভলভমেন্ট হইতে পারে। আমি যদি শুধু মাথা থেকে শুরু করি, অত্যধিক গরমের কারণে, স্ট্রেসের কারণে আমাদের মাথায় যেটা হয় প্রথমে হচ্ছে নশিয়া হয়, হেডেক হয়, ভমিটিং হয়, ডিজিনেস হয়, রেস্টলেস লাগে, ইভেন কি মানুষ কনফিউশন হয়ে চলে যেতে পারে, কমাতে চলে যেতে পারে। আমি যদি আরেকটু নিচে নামি ওরাল ক্যাভিটিতে যদি বলি, আমি ওরাতে যে ইনক্রিজ থার্স্ট, ড্রাই মাউথ এটা ফিল করি, আমরা সবাই ফিল করি। আমি যদি আরেকটু নিচে নামি, যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যদি যাই, তাহলে কি তার হার্ট রেট বেড়ে যায়, ইরেগুলার হার্ট রেট হতে পারে, তার ব্লাড প্রেশার ফল করতে পারে, ইভেন হার্ট অ্যাটাকের রেটও বেড়ে যেতে পারে। আমি যদি লাংসের ক্ষেত্রে যাই, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, হাইপার ভেন্টিলেশন হয়, এবং অত্যধিক গরমের কারণে কিছু লাংসের ডিজিজ যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি যেটা ব্রঙ্কাইটিস বলি আমরা, এগুলো এক্সাজারবেশন হয়। লিভারে যেটা একুট লিভার ইঞ্জুরি হইতে পারে হিটের কারণে। কিডনিতে যেটা হয়, কিডনি আউটপুট কমে গিয়ে কিডনি রেনাল ডিজিজ হইতে পারে, রেনাল যে কোনো একুট রেনাল ফেলিয়ার হইতে পারে। ইভেন এটা প্রগ্রেসিভ যদি পারসিস্টেন্ট হিটেড এরিয়াতে আপনি থাকেন, সিকেডি হইতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হইতে পারে। ঠিক একই রকম যদি আমি স্কিনে চিন্তা করি, আমার স্কিনে হিট র্যাশ হয়, স্কিনে হিট এরিমা হয়, এক্সেসিভ সোয়েটিং হয়। তারপর আমি যদি মাসল ধরি, মাসলগুলা যেটা হচ্ছে সাডেন স্পাজম হয়ে পেইনফুল স্পাজম হইতে পারে, যেটাকে আমরা হিট ক্র্যাম্প বলি। আর যদি একদম ইন জেনারেলাইজ বলি, এক্সেসিভ সোয়েটিং এর কারণে আমার শরীর থেকে প্রচন্ড ডিহাইড্রেশন হয়, পানি লস হয়ে যাচ্ছে, তারপরে ইলেকট্রোলাইজ লস হচ্ছে, তাহলে ডিহাইড্রেশন হচ্ছে, ব্লাড প্রেশার কমে যেতে পারে। ইন জেনারেল যদি আমি চিন্তা করি, তাহলে কোথায় না সমস্যা হচ্ছে। অনেক সুন্দর করে স্যার বললেন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আর কোনো অঙ্গ নাই বা ইম্পর্টেন্ট আমরা যেগুলো ভাইটাল অর্গান বলে থাকি, যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট, লাংস, কিডনি, ব্রেন, সেগুলো হচ্ছে আমরা ভাইটাল অর্গান হিসেবে ধরে থাকি। এগুলো কর্মক্ষমতা যদি হঠাৎ করে হ্রাস পায় বা এগুলো তো ইনজুরি হয়, যেটাকে আমরা হিটের কারণে ইনজুরি বলতে আমরা ঠিক সরাসরি ইনজুরি না, কিন্তু এই যে হিটের কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে যে ইয়েটা হচ্ছে, সোয়েটিংটা হচ্ছে, সেটার কনসিকুয়েন্স অনেক কিছু স্যার বলবেন। তো এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি এর পরবর্তীতে আসি, আপনি যেটা বললেন যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত হিটের কারণে আমাদের অনেকগুলো রোগ, যেটা বলে কনফিউশন, হার্টের অ্যাটাক পর্যন্ত, কিডনি ইনজুরি, যেটাকে আমরা অ্যাপিথেলাম বলি, লিভার ইনজুরি। আপনি যদি স্যার আপনি আমাদেরকে যদি একটু বলেন যে আমাদের সাধারণ জনগণের মধ্যে ইস্যু নিয়ে জনগণ থাকেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন প্রেগনেন্ট লেডি, বাচ্চারা বা একটু বয়স্করা, তো তাদের ক্ষেত্রে কি কি ধরনের এক্সট্রিম কি করতে পারে এই হিটের?
আসলে হিট রিলেটেড প্রবলেমের মধ্যে কিছু ভালনারেবল গ্রুপ অফ পিপল আছে, তার মধ্যে আপনি যেটা মেনশন করছেন খুবই রাইট শুরুতে করলেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এল্ডারলি পিপল, এরা বেশি সাফার করে। তারপরে ইনফ্যান্ট আছে, চিলড্রেন আছে, প্রেগনেন্ট লেডি আছে, তারপরে ধরেন যারা অ্যাথলেট অথবা যারা বাইরের এনভায়রনমেন্টে হিটেড এরিয়াতে রোদের মধ্যে কাজ করতেছে, তারা হচ্ছে ভালনারেবল পিপল। তো তারা বেশি সাফারটা করেন। এই জন্য আপনি স্পেশাল কনসিডারেশনে যখন প্রেগনেন্সির কথা বলছেন, প্রেগনেন্সির বিষয়ে একটা কথা বলি, প্রেগনেন্ট মহিলারা কিন্তু হিটেড এই এনভায়রনমেন্টে সবচেয়ে বেশি সাফার থাকে। কারণ আপনি চিন্তা করেন, যখন অত্যধিক গরম পড়বে তখন সোয়েটিং হবে, এক্সেসিভ সোয়েটিং হবে। তো এক্সেসিভ সোয়েটিং যখন হবে তখন তার ব্লাড প্রেশার কমে যাবে, ফ্লুইড লস হবে, ব্লাড প্রেশার কমে যাবে। তো ব্লাড প্রেশার যখন কমবে তখন তার ফিটাল সার্কুলেশন, প্লেসেন্টাল সার্কুলেশন এগুলো কমে যাবে। তাহলে ফিটাল সার্কুলেশন বা প্লেসেন্টাল সার্কুলেশন যেগুলো, তাহলে কি হবে, আন্ডারওয়েট একটা বেবি ডেভেলপ করবে। এবং প্রেগন্যান্সিতে মার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, অ্যাক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে, পরবর্তীতে কি হয়, অ্যাবর্শন হইতে পারে, স্টিল বার্থ হয়ে যেতে পারে। তাহলে এই যে হেলথ হ্যাজার্ড গুলা শুধুমাত্র টেম্পারেচার রিলেটেড, প্রেগন্যান্সিতে সাফারেন্সটা আছে। স্যার, আমরা যেগুলো শুনলাম এগুলো বিষয়ে আমরা আপনার থাকবো অবশ্যই। এখন আরেকটা কথা, যেটা যে হিট এক্সস্ট, হিট স্ট্রোক, আমরা খুব শুনে চলি। আপনি একটু আমাদের সাথে আপনি জনগণকে বলবেন হিট এক্সস্ট এবং হিট স্ট্রোক। আসলে হিট রিলেটেড স্পেসিফিক ইলনেসের মধ্যে আসলে অনেকগুলা বিষয় চলে আসে। তার মধ্যে আমরা প্রথমে বলি হিট ইডিমা, একটা শব্দ আছে হিট ইডিমা। হিট ইডিমা হচ্ছে বেসিক্যালি দেখেন আপনার বডি টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন আমরা কিউটিনিয়াস ভেসোডাইলেটেশন হয়, চামড়ার ভেসেসগুলো ডাইলেটেশন হবে। তো ডাইলেটেশন হইলে পা ফুলে যাবে। এটা কিন্তু হরহামেশা আমরা দেখি যদি বেশ কিছুদিন ধরে টেম্পারেচার বাড়তে থাকে। এটা তো অনেক পেশেন্ট কিন্তু ভয় পায়, তাদের কিডনি নষ্ট হয়ে গেল না লিভার নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা মাইল্ড ফর্ম অফ ডিজিজ। এগুলা সাধারণত গরম কমে গেলে আস্তে আস্তে কমে যেতে পারে। আরেকটা আছে হচ্ছে হিট র্যাশ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেটা আমরা ঘামাচি বলি, প্রিকলি হিট যেটা বলি, ঘামাচি বলি। এইটা হয় কি, চামড়াতে যে এপিডার্মিস আছে এখানেতে ইনফ্লেমেটরি রিয়াকশন করে সোয়েট গ্ল্যান্ডগুলার ডার্কগুলো ব্লকেজ হয়ে যায়। তাহলে সোয়েট এখানে ডিপোজিট করে অনেক সময় এটা ইনফেক্টেড হয়ে ঘামাচি অথবা ব্লিস্টার ফর্ম হইতে পারে। এটার জন্য লোকাল ট্রিটমেন্ট বা টপিক্যাল ট্রিটমেন্ট করে আমরা ভালো করে দিতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হিট ক্র্যাম্প, এই শব্দটা খুব প্রচলিত, হিট ক্র্যাম্প। এখানে হয় কি, গরমের কারণে সোয়েটিং হয়, সোয়েটিং এর সাথে পানি যাচ্ছে, লবণ চলে যাচ্ছে, লবণের হচ্ছে সোডিয়াম চলে যাচ্ছে, তাহলে বডিতে তার হাইপোনাট্রিমিয়া হচ্ছে। এখন গরম থেকে এসে আমরা কি করি, প্লেন্টি পানি খেয়ে ফেলি। তো পানিতে তো শুধু পানি আছে, এখানে তো কোনো লবণ নেই। তখন হয় কি, এটা ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া, সোডিয়ামের পরিমাণটা আরো কমে যায়। তখন শরীরের কিছু কিছু মাসল আছে, স্কেলেটাল মাসল, সাডেনলি স্পাজম হয়। কাপ মাসেল, অ্যাবডোমিনাল মাসেল, থাই মাসল প্রচন্ড, বিশেষ করে যে ফুটবল প্লেয়াররা, ক্রিকেট প্লেয়াররা হঠাৎ করে পায় যে, হ্যাঁ এটা একটা অবজার্ভ করছেন, এই কাপ হিট ক্র্যাম্প হয় তখন। তো এটার জন্য আমরা শুধু পানি না, সাথে তো লবণে খেতে হবে, ওরসালান এগুলো খেলে ঠিক হয়ে যায়। আর আপনি একটা যে কোয়েশ্চেন অ্যারাইজ করলেন, যেটা হচ্ছে হিট এক্সজশন, এর মধ্যে আমি আরেকটা কথা আছে, হিট সিনকোপ একটা কথা আছে। ফুটবল খেলতেছে, হঠাৎ করে দেখবেন, বা রোদের মধ্যে কাজ করতেছে। ইভেন আমরা যখন বাচ্চাগুলো যখন পিটি করতাম স্কুলে, কিছু কিছু বাচ্চারা দাঁড়ানো থেকে পড়ে যেত গরমে পিটি করলে। ওটাতে হয় কি, এই যে সোয়েটিং এর কারণে তার কিউটিনিয়াস ভেসোডাইলেটেশন হয়, ব্লাড গুলো পেরিফেরিতে পুল হয়ে যায়, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, যে কারণে ব্লাড প্রেশার কমে যায়, কমে গিয়ে হিট সিনকোপে এসে পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু মানে সিরিয়াস ইলনেস না, এটা সিম্পল ম্যানোভারে আমরা ভালো করে ফেলতে পারি। হিট এক্সজশন আর হিট স্ট্রোক, এই দুইটা বিষয়টা কাছাকাছি। একটা হচ্ছে খুবই ভেরি সিরিয়াস, হিট স্ট্রোক যেটা, এটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। আর হিট এক্সজশনটা এটাও কিন্তু রিজনেবল। হিট এক্সজশন হচ্ছে এখানে যে ফ্লুইড লস হচ্ছে, ইলেকট্রোলাইট লস হচ্ছে, তাহলে বডিতে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন যখন বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. হবে তখন পেশেন্টের এই যে ইনক্রিজ থার্স্ট হবে, উইকনেস লাগবে, লেথার্জি, ফ্যাটিক, নসিয়া, ভমিটিং এবং অনেক সময় পেশেন্টের সিনকোপ হইতে পারে। বাট সে মেন্টেশন তার ক্লিয়ার থাকবে, সিএনএস তার ইম্পেয়ারমেন্ট হবে না, তার বডি টেম্পারেচার এখানে 40 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে। কিন্তু হিট স্ট্রোক হচ্ছে এটা মেডিকেল ইমার্জেন্সি, খুবই ডেঞ্জারাস কমপ্লিকেশন, এটার মর্টালিটি 70 to 80%। আমি বুঝাতে পারছি খুবই সিভিয়ার, যদি আমি প্রপারলি ট্রিট করতে না পারি 70 থেকে 80 পেশেন্ট মারা যাবে। হ্যাঁ, হিট স্ট্রোক হচ্ছে তখন তার বডি কোর টেম্পারেচার মানে পার রেক্টাল টেম্পারেচার যেটা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে, পেশেন্ট তখন কনফিউজ থাকে, ইরিটেবল থাকে, পেশেন্ট আনকনশাস হয়ে যেতে পারে, তার মানে তার সিএনএস ইনভলভমেন্ট আছে। তাহলে এই পেশেন্ট যদি আমি প্রপারলি ট্রিট করতে না পারি তাহলে লাইফ হ্যাজার্ডাস। তাহলে আমাদের স্বাস্থ্য শক্তি স্যার যেটা বলছে আমি সংক্ষেপে বলে দিই যে হিট স্ট্রোক এবং এক্সস্টন এটা দিতে কিছুটা পার্থক্য আছে। হিট স্ট্রোক অবশ্যই ইমার্জেন্সি, সেটা সম্পর্কে বলি যেটা বলছেন স্যার, যেখানে বডি টেম্পারেচার 40 ডিগ্রির উপরে 40 ডিগ্রি সেলসিয়াসের উপর, বডি টেম্পারেচার বলতে আমরা যেটা বলি কোর্টাল। আর আরেকটা পার্থক্য আমি একটু বলে দিই বোঝার সুবিধার্থে, হিট এক্সস্টনে সোয়েটিং থাকবে কিন্তু হিট স্ট্রোকে ড্রাই থাকবে এবং অনেক সময় হিট এক্সস্টন যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট করেন সেটা কিন্তু আবার হিট স্ট্রোকের দিকে টার্ন নিতে পারে। মানে প্রথমটা হচ্ছে হিট এক্সস্টন, সেখান থেকে হিট স্ট্রোক। হিট এক্সস্টনে মানুষের মেন্টালি যে বুদ্ধিমত্তা বা মেন্টালি কনফিউশন যেটাকে আমরা বলি, যে মানসিক অবস্থাটা স্থির থাকে, তিনি সবকিছু বুঝতে পারেন এবং বোর্ড টেম্পারেচার যেটা আমরা 7 মিনিট পাইপথে নামা হয় সেটা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। আমরা সাধারণত বগলের নিচে যে তাপমাত্রাটা মাপি সেটার সাথে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস যোগ করতে হবে, ঠিক সেজন্য এই জিনিসটা সঠিক থাকতে হবে এবং সেখানে স্যার যেটা বলে সেটা ট্রিটমেন্ট পরে রিভার্স হয়ে যেতে পারে, যে এটা আপনি বাসায় বসে বা কিছু ম্যানুভারের মাধ্যমে এটা রিভার্স করা যায়। কিন্তু সেই মুহূর্তে যদি ট্রিটমেন্ট না হয় সেটা হিট স্ট্রোক হয়ে চলে যেতে পারে, যখন মানুষ মেন্টালি কনফিউজ হয়ে যায়, তার আশেপাশের ওরিয়েন্টেশন বা সে কোথায় আছে দিয়ে আজকে অনেক কিছু বুঝতে পারে না, স্কিনটা ড্রাই হয়ে যায়, বডি টেম্পারেচারটা 40 ডিগ্রি উপরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে, আপনি অবশ্যই একটা হসপিটালে ভর্তি করে বিশেষজ্ঞ আনবে, যেটা স্যার বলছে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি। আপনার স্যার আমরা যেটা দেখেছি যে এই গরমে স্কিনের ডিজিজও বেড়ে যাচ্ছে, প্লাস লুজ মোশন কিংবা ডিহাইড্রেশনের জন্য হাইপোভলিমিয়া হচ্ছে, আমরা ডাক্তারি ভাষায় বলছি হাইপোভলিমিয়া মানে পানিটা কমে যাচ্ছে, প্রেশারটা
সেই গরমের সাথে সাথে কমে যাচ্ছে। আপনি কি মনে করেন আমাদের এই যে বিশেষ করে আমাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় রোদের মতো খেলতে যাচ্ছে, আমাদের যে রিক্সা পুলার বা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে তো আসলে তাদের তো কোনো উপায় নেই, তাদেরকে রাস্তায় এই রোদের মধ্যে কাজ করতে হচ্ছে। আপনি কি মনে করেন যারা কোন ধরনের প্রতিকার বা মানে কি ব্যবস্থা নিলে ভালো থাকবে? আপনি রিক্সা পুলারের কথা বললেন, রিক্সা পুলার মানে ওরা হচ্ছে আসলে অ্যাক্লিমেটাইজড, ওরা অভ্যস্ত, ওদের সাফারেন্সটা কম হয়। হঠাৎ করে যারা খেলতে গেল, হঠাৎ করে স্ট্রেনাস এক্সারসাইজ করলো, এদের সাফারেন্সটা একটু বেশি হয়ে যায়। তো তারপরও সবার জন্য আমি মনে করি যে এই গরমের মধ্যে ডিহাইড্রেশন একটা ফ্যাক্টর, সেহেতু প্রত্যেকটা মানুষের 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। বাচ্চারা যদি এই রোদে, আমরা তো এখন ডিসকারেজ করতেছি এবং আমরা স্কুল কলেজে এখন বন্ধ করে দেওয়ার প্ল্যান চলতেছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। যাদের নেহাইতে গরমে যেতে হবে তাহলে তাদেরকে কিছু সিস্টেমের মধ্যে আসতে হবে, কতক্ষণ গরমে থাকবে, কত কি পরে যেতে হবে, পরিধানের কাপড়পত্র কি হবে, কাপড় চোপড় কি হবে, এগুলো বলা হচ্ছে একটু লুজ ঢিলা ডালা কিংবা কটনের লাইট কালারের, কারণ কালারফুল ড্রেসে কিন্তু আবার হিট অ্যাবজর্পশন করে, ঠিক আছে। তারপরে যেটা বললাম আমরা স্ট্রেনাস এক্সারসাইজ যারা করে এখন একটু লাইট এক্সারসাইজে যেতে হবে। তারপরে এই যে কুলিং সিস্টেম, যেটা কুলিং সিস্টেমের মধ্যে যে ফ্যানের বাতাসে থাকতে হবে, এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে। আর একটু খাবার দাবারের মধ্যে আমরা বলি যে তৈলাক্ত খাবার দাবার এগুলা অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে, জুসি খাবার এগুলা। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছুই শিখলাম যে এই হিটে যেটা স্যারের পরামর্শ যে বেশি করে পানি জাতীয় পদার্থ পান করতে হবে। আমরা স্যার ওই স্যালাইনটাও অ্যাড করতে পারি, ওই স্যালাইনও খাওয়া যায়, বিশেষ করে আমাদের বাচ্চাদের লেডি আমাদের ফার্স্ট যারা ভালনারেবল এজে আছেন, এবং সেই সাথে স্যার কিন্তু বেশির পরে দিয়েছে যারা স্টারনার্স এক্সারসাইজ করেন তাদেরকে এই যে ভিগোরাস এক্সারসাইজগুলো একটু কমাতে হবে এই হিটের, কারণ এই সময় দেখা যাচ্ছে শরীর থেকে ভ্যাসোডাইলেটেশন বলি আমরা ডাক্তারি ভাষায়, তার মানে হচ্ছে যে শিরা যেগুলো থাকে যে ওইগুলো ডক্টর মানে যে ওগুলো সেগুলো ঠিক ডাইলেটেড মানে একটু বেড়ে যায়। প্রসারিত হয়ে গেলে যেটা হয় যে ওখানে দেখা যাচ্ছে ইডিমা মানে বসে ওখানে অনেক সময় দেখা যাচ্ছে পানি রক্তের মধ্যে যেটুকু পানি থাকার কথা ওইটা অনেক সময় ইনডাইরেক্টলি হয়তো বা বডিংটা কমে যাচ্ছে। প্রসারিত হওয়ার কারণেও একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে যে হাইপো বডিমিয়া যেটা বলি, যে যতটুকু থাকা দরকার, যতটুকু রক্তে থাকলে বা পানীয় শরীরের মধ্যে থাকলে প্রেশারটা নর্মাল থেকে আনতে সেটার থেকে কমে যাচ্ছে, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি। তো সেই প্রেশার কমে যাওয়ার থেকে কিন্তু এই যে স্ট্রোক বা আমাদের যে প্রেশার কমে আনকনসিয়াসনেস যেটা এতক্ষণ আলোচনা করেন এবং ইডিমাও হচ্ছে, তো এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই। বিশেষ করে আমাদের যে বাচ্চারা এখন খেলতে যায় মানে এটা তারা আমরা মেনটেন করতে পারি, বিকালবেলাও দেখা যাচ্ছে অনেক রোদ থাকে, তো এই ব্যাপারগুলো যেন আমরা সতর্ক থাকি, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটে গেছে। এই ধরনের দুর্ঘটনা আমরা আসলেই আমাদের কারোই কাঙ্ক্ষিত নয়। আমাদের বিশেষ করে আমাদের যারা ভালনারেবল পরিবারের সদস্য আছেন, বয়োবৃদ্ধরা আছে, বাচ্চারা আছে, তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে সেই ব্যাপারে উপদেশ দিতে হবে এবং সেই ব্যবস্থাটা করে রাখতে হবে যেন তারা এই জন্য পানিটা ঠিক মতো খায়, যেটা বলে নোরসা 90 বা সর্বজাতের জিনিস। তো ধন্যবাদ আজকে সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ আমাদের সাথে থেকে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খাবো